আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, আপনারা আমাদের এই লাইভটি যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তীতে লাইভটি যে যেখান থেকে দেখবেন, আপনাদের সকলকে জানাই আমি আমার প্রাণঢালা অভিনন্দন এবং শুভেচ্ছা। ও ফরিদ ভাই, একটা ফটো কার্ড দেখে, দুইজনেই দেখেন একটু। শেখ হাসিনা যদি ডিসেম্বরে আসেন, পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন। জাহিদুর রহমান প্রধানমন্ত্রীর সম্পর্ক উপদেষ্টা কষা জাহিদ। এটা কি ধরনের কথা? পূর্ণাঙ্গ নিরাপত্তা পাবেন। শেখ হাসিনা কি ওনার কাছে নিরাপত্তা চাইছেন বা বাংলাদেশের কাছে নিরাপত্তা চাইছেন, এরকম কোনো খবর এখন শুনিনি। হঠাৎ এই কথাটা কেন? কিছুদিন আগেই বললো আওয়ামী লীগ নামে কোনো কিছু নাই, দলই নেই। দলই নাই, এতে দাফন হয়ে গেছে। তার সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী বলল দাফন হয়ে গেছে দিল্লিতে, ইত্যাদি ইত্যাদি। তারপরে বললো শেখ হাসিনা কোনোদিনই আসবেন না। এখন বললো, তারপরে বললো আসলেই তাকে ফাঁসির দড়িতে ঝোলাবে। তার জন্য রশি, কোন ধরনের রশি, কি ধরনের রশি, কি মম ঘষবো, কি মম ছাড়া না কি মম, কত কথা এগুলো আমরা শুনলাম। এমনকি জল্লাদুর এটাও শুনলাম। তারপরে বললো যে তাকে আসতে দেওয়া হবে না, এটাও বলেছে। এখন বলতেছে যে তাকে নিরাপত্তা দেওয়া হবে। এবং এই কষা জাহিদ কবে যেন বললো যে, প্রথমে বললো কি যে আওয়ামী লীগের শেখ হাসিনার 5ই আগস্টের যে প্রেস কনফারেন্স হয়েছে সেটাতে যারা লাইক দিয়েছে, শেয়ার দিয়েছে, কমেন্ট করেছে পক্ষে, তাদের বিরুদ্ধে মামলা হবে, হ্যান করেঙ্গা ত্যান করেঙ্গা ইত্যাদি ইত্যাদি বলেছে। তারপরে কি বললো যে সীমিত আকারে শেখ হাসিনার নিউজ দেখানো যাবে। তো 48 ঘন্টা না যাইতে বললো যে তাকে নিরাপত্তা দেওয়া হবে। আশা করি আর কয়েকদিন পরে আসলেই বলবে তাকে স্বাগত জানানো হবে। তারপরে বলবেন তিনি তো আমাদেরই প্রধানমন্ত্রী। আশা করতেছি এই কথাটাও এদের মুখ দিয়েই বের হবে। ডিসেম্বর তো অনেক দূর, 1 মাস না যাইতেই কত কথা, এদের সুর পাল্টে যাচ্ছে। আরো পাল্টাবে, কারণ এদের তো মেরুদণ্ড নাই। জোনায়েদ সাকির ব্যাপারে একটু বলি আর কি, যেহেতু যদি আমাকে একটু প্রশ্ন শুনে। জোনায়েদ সাকি বায়ে সিগন্যাল দিয়ে ডাইনে যাওয়া লোক, এটা বহু আগেই বলতাম। জোনায়েদ সাকি যখন লম্বা লম্বা, এমনি মানুষও লম্বা, কথা কইতো লম্বা, আমি বলতাম দেখেন, আমি নিজে ছবি তুলতাম তাদের, বাম ফ্রন্ট বা বাম ঐক্য 11 মানে যত বাম ফ্রন্ট আছে তাদের ছবি উঠাইতো, আসতো, আমি ছবি তুলে দিতাম, ভুলেও দাঁড়াইতাম। আমাকে বললে সে করে আপনি কেন দাঁড়ান না? আমি বললাম যে এই লোক পালাবে, এই লোক অচিরেই পালাবে। এখন আপনাকে একটা প্রশ্ন করি, সবচেয়ে মজার জিনিস, আমরা তো বাংলাদেশ সারাদিন ঢাকা না দিল্লি খুব মিছিল করতাম। জি জি। এরপরে আমরা বারবার বিভিন্ন জায়গায় আমরা পোস্ট দিতাম, এই আমেরিকা ভারতকে ছুঁড়ে ফেলে দিয়েছে, ভারতের অবস্থা খারাপ, ভারত কিছু করতে পারবে না। এখন ভারতের স্বাধীনতা দিবসকে আমেরিকা ইন্ডিপেন্ডেন্স ডে ঘোষণা দিছে। এই সম্বন্ধে এখন আপনি কি বলবেন, যে ভারতকে ছেড়ে দিল না পাকিস্তানকে ছেড়ে দিল? এই খবরটা কিছুদিন আগে এসেছে। আমি জুলাই 25 সালের প্রথম দিকে বলেছিলাম যে এই আমেরিকা ভারত এবং আওয়ামী লীগের আবারও তাদের সাথে সম্পর্ক প্রতিস্থাপন করবে। তখন এই আজকে যারা বলতেছে যে আমেরিকার পিড়িতে গত তারাই দেখবেন তখন আমেরিকার সমালোচনা শুরু করে দিবে। ভারতের সাথে আমেরিকা কখনোই ফাইটে যাবে না। চীন যাচ্ছে না, কারণ এখানে 140 কোটি মানুষের মার্কেট। এই পৃথিবী এখন মার্কেটিং। হ্যাঁ, এই যে এত বড় বাজার, কে স্যার এই পৃথিবীতে যত যুদ্ধ হচ্ছে সেগুলো তো মার্কেটের জন্য, বাজারের জন্য। ভোক্তা আছে এখানে 140-50 কোটি ভোক্তা, এবং তারা এমন না যে এটা আফ্রিকার দরিদ্র দেশ। এখন ভারত পৃথিবীতে 5 নম্বর থেকে 3 নম্বর অর্থনীতির দেশে চলে আসছে। তো এই দেশটাকে না চায়না ছাড়তে চাবে, না আমেরিকা ছাড়তে চাবে। কেন ছাড়বে রে ভাই? আমার সাথে মনে করেন যে যতই সাব্বিরে খারাপ সম্পর্ক থাকুক, আমার ভাতিজার সাথে মনে করেন সাব্বিরের সম্পর্ক খারাপ, খুব খারাপ, কিন্তু আমার ব্যবসা হচ্ছে, আমি তখন বসে থাকবো? আমি তো ব্যবসা করবো। সাব্বির চিন্তা করবে যে ফরিদ সাহেবের ভাতিজার সাথে আমার বিরোধ, তাতে কি? ফরিদ সাহেবের সাথে ব্যবসা, আমিও তাই চিন্তা করবো। আরে ভাতিজা কেন, আমার পোলার সাথে ঝগড়া হইলে কি আমি সাব্বিরের সাথে ব্যবসা বাদ দিব? কখনোই তা করে না মানুষ, কেউ বাদ দেয় না। কারণ বিজনেস হচ্ছে এমন একটা বিষয় যে বিজনেসের ব্যাপারে মানুষ যে কোনো ছাড় দিতে প্রস্তুত। ছাড় দিতেও যেমন প্রস্তুত, বিজনেসের জন্য যুদ্ধ করতে প্রস্তুত। আমেরিকা যদি বাংলাদেশে বিজনেস করার সুযোগ থাকতো চায়নার মতো, ভারতের মতো, তাহলে তার বিগত সরকারের সাথে আমেরিকা বিরোধ করতো না। কারণ এখানে রূপপুর পারমাণবিক কেন্দ্রকে রাশিয়া, রেলকে জাপান, তবুও জাপান তার বন্ধু রাষ্ট্র। আর অন্যান্য কি চায়না, বন্দরকে চায়না, কে আসে? ভারত। তো এখানে যদি আমেরিকাও থাকতো তাহলে কিন্তু কিছুই হতো না। মার্কেট দখলের জন্য এত কিছু, কি কারণে এত যুদ্ধ হয়? আপনি দেখেন ভেনেজুয়েলা থেকে যে প্রেসিডেন্টকে তুলে নিয়ে গেল, ইরানে হামলা করলো, উদ্দেশ্য কি? উদ্দেশ্য হলো চীনের মার্কেট ধ্বংস করা, এবং সেই মার্কেটটা নিজের করাইতে না। এত কিছু না, মানুষ দেখতেছে এখানে ধর্ম, মানুষ দেখতেছে এখানে সাম্রাজ্যবাদ, মানুষ দেখতেছে এখানে কি ইহুদিজম, মানে আপনার বলতেছে ইসরায়েলের প্রতিষ্ঠা। না রে ভাই, ওই ইসরায়েল যদি আমেরিকার জন্য ব্যবসার জন্য হুমকি হইতো, ইসরায়েলের পক্ষে যাইতো? কোনোদিনই যাইতো না। আবার ইসরায়েল যদি জানতো যে আমেরিকার সাথে তার ব্যবসা হবে না, ইসরায়েল প্রীতি করতো, কোনোদিনই করতো না।
দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইহুদিরা কি করেছে, তারা দুই দেশে দুই গ্রুপে বিনিয়োগ করতো। তারা জার্মানের হিটলার কেন ইহুদিদের মারতে গেছে, সে দেখলো কিরে বাবা আমারও কাছে বিনিয়োগ করে, আবার ব্রিটেনেরও টাকা দেয়, আমেরিকারও টাকা দেয়, এই জন্য সে ভয় পেয়ে গেছিল, তার জন্য সে ইহুদিদের বিরোধিতা করেছে। ইহুদিদের বিরোধিতা কেন করেছে? ইহুদিরা কি তারা খামসা মারছিল না, কি কারণ? যখন সে দেখে ফেলেছে যে ইহুদি দুই জায়গায় আছে, কারণ পৃথিবীতে বিজনেস ছাড়া আর কোনো কিছু। আমেরিকা দ্বিতীয় বিশ্বযুদ্ধে, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা যুক্ত হয় না কেন? কারণ বিজনেস করেছে। সে দেখছে যে যুদ্ধে না গেলে বিজনেস ভালো। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকা কেন অংশগ্রহণ করেছে? দেখছে যে এবার ঢুকলে ব্যবসা ভালো, তার জন্য করেছে। আপনি যা দেখছেন তো ভারতের 140 থেকে 50 কোটি ভোক্তা, এত বড় মার্কেট, এত বড় বাজার, এত বড় একটা প্ল্যাটফর্ম আমেরিকা ছেড়ে দিবে? চায়না ছাড়ে না, যে চায়নার সাথে তার বিরোধ, আমেরিকার সাথে তো সরাসরি ভারতের বিরোধ নাই, তাই না? 1971 মুক্তিযুদ্ধের প্রসঙ্গ ছাড়া ভারতের সাথে আমেরিকার তো আমি কোথাও বিরোধ দেখি না, মানে বড় কোনো বিরোধ আমরা দেখি না। তাহলে কিন্তু চায়নার সাথে আমেরিকা এখানে ঢুকছে শুধুমাত্র চায়নার ইনভেস্টমেন্টটা যেন ঠিক মতো ভ্যানিশ করে যায় বাংলাদেশে, এই কারণে। আর কিছু তাহলে বাংলাদেশের কে সরকার আছে না আছে, এটা নিয়ে আমেরিকার এত ইয়ে ছিল না। রাইট এক্স্যাক্টলি ঠিক। ভারতেও তাই। ভারতে যখনই নরেন্দ্র মোদী যখন একটু ব্যবসায় টাইট দেয়, তখন আমেরিকা একটু খেপে। কিন্তু দিন শেষে কিন্তু এই ভারতের সাথে আমেরিকার সুসম্পর্ক হবেই, এমনকি আওয়ামী লীগের সাথে সুসম্পর্ক হবে, আপনারা দেখতে পারবেন খুব শীঘ্রই। তার সিমটম কিন্তু পাওয়া শুরু হয়ে ফরিদ ভাই, এখন আমরা আমাদের ছোট ভাই সাব্বিরকে একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে কারণ হচ্ছে সাব্বির তো সে 24-এর 5ই আগস্টের পর, 5ই আগস্ট মানে ওরা 2 আগস্ট মুক্তিযোদ্ধা সন্তানদের একটা মিছিল হয়েছিল ঢাকায়। ওরা আওয়ামী লীগ সরকারের পক্ষে স্ট্যান্ড নিয়েছিল। ওই সময় চেষ্টা করছিল ওদের যে সংখ্যক ছেলে পেলে ওই সময় পাওয়া গেছিল, যারা আসছিল 70-80 জন বা 100 জন। এরপরে তো সে 5ই আগস্ট বিভিন্ন কথা বললো, জেলও খাটলো। আজকে তাকে একটা ছবি দেখে আমি জাস্ট কিছু কথা জিজ্ঞেস করি। ছবিটা হচ্ছে যে হঠাৎ করে তৈরি হয়নি জুলাই আন্দোলন, দীর্ঘদিনের অত্যাচার নিপীড়নের অবসান ঘটেছে জুলাই আন্দোলনের মাধ্যমে। জুনায়েদ সাকি, এই বিষয়টাকে তুমি কিভাবে দেখো, কি বলো? ভাই তার আগে আমি একটু কারেকশন করে নিই, ওটা 2রা আগস্ট না, ওইটা ছিল হচ্ছে 17ই জুলাই। হ্যাঁ, 17ই জুলাই। আপনারা যদি সমকালের নিউজ গুলো এখনো আছে ওদের প্রোফাইল ফিল্টার করে দেখেন, জুলাই মাসের 17 তারিখ 2024 সাল। ওই যে যখন দীপ্তি চৌধুরীকে রীতিমতো অপমান করেছে বলে, আমি মুক্তিযোদ্ধার সন্তান বলে চিল্লাচিল্লি কইরা বিচারপতি মানিককে অপদস্থ করা হলো, তখনও কিন্তু বিচারপতি মানিক ওই স্টুডিওর মধ্যে অপদস্থ হয়েছে, তার বাইরে হয় নাই। হ্যাঁ, তার পরের দিন আমরা চিন্তা করলাম যে না, একজন বিচারপতি তিনি তো কোনো মানে সস্তা কথা বলতে পারেন না, তার সাবেক বিচারপতি তিনি সহ আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের সবাই মিলে তখন দাঁড়ালাম। আমরা প্রত্যাশা করেছিলাম তৎকালীন ছাত্রলীগের কেউ কেউ আমাদের সঙ্গে যুক্ত হবেন মুক্তিযুদ্ধের পক্ষের ব্যানারে, কিন্তু তারা হয়নি। এটা আসলে আওয়ামী লীগের ভিতর দীর্ঘদিনের বিভাজনের একটা প্রতিফলন আমরা ওই দিন দেখেছিলাম। তারপরেও আমরা লোকজন কম ছিলাম না, প্রায় 120 থেকে 25 জন আমরা মুক্তিযুদ্ধ মঞ্চের ব্যানার নিয়ে আমরা দাঁড়িয়েছি। পরবর্তীতে দেখা গেল সরকার পতন হলো, 5ই আগস্টের পর কি তাণ্ডব হলো সেটা তো আপনারা দেখছেন। এবং সরাসরি আঘাতটা কিন্তু ছাত্রলীগ যুবলীগে আসে নাই, সেটা আসছে আরো পরে। সরাসরি আঘাত আসছে মুক্তিযুদ্ধে। আপনারা খেয়াল করে দেখেন, সরকার পতনের প্রায় 2 মাস 3 মাস পর্যন্ত কোনো ছাত্রলীগের উপর একটা টোকাও দেওয়া হয়নি। যখন ওই 7ই মার্চের ভাষণ ব্যান করলো, তারপর পরেই ছাত্রলীগকে নিষিদ্ধ করলো। খেয়াল করে দেখেন, প্রায় 2-3 মাস কিন্তু ছাত্রলীগ যুবলীগে হাত দেয় না, কিন্তু সর্বপ্রথম হাতটা দিয়েছে মুক্তিযুদ্ধে। সর্বপ্রথম হাত দিয়েছে মুক্তিযুদ্ধের ইতিহাস কিভাবে নষ্ট করা যায় সেই দিকে। হ্যাঁ, তো ওই যে যার ছবি আপনি দেখালেন একটু আগে, জুনায়েদ সাকি, এই জুনায়েদ সাকির একটা কথা বলি, কিন্তু দীর্ঘদিন প্রেস ক্লাবের সামনে সার্কাস করছে। শ্রমিকদের এই হচ্ছে না, শ্রমিকদের ওই হচ্ছে না, শ্রমিকরা এই করতেছে না, শ্রমিকদের মানে স্বার্থ আওয়ামী লীগ থাকলে কোনোভাবেই সম্ভব না আওয়ামী লীগ থাকলে শ্রমিকদের স্বার্থ রক্ষা করা। তোমাকে রিকোয়েস্ট করবো জুনায়েদ সাকি সম্বন্ধে একটু সাবধানে কথা বলার জন্য, কারণ আমার জিন্দা পীর এর একসময় কলিগ ছিল। আচ্ছা, কিন্তু আমি দুর্ভাগ্যবশত আমি আপনার অনুরোধটি রাখতে পারলাম না, এদের মতো বাটপারদেরকে এক্সপোজ করা উচিত, সেজন্য বলছি। আমি আপনার জায়গা থেকে আপনার ইন্টারাক্ট করার কারণে আমি হয়তো বিষয়টা সেন্টেন্সটা কমপ্লিট করতে পারিনি, আমি একটু বলছি। উনি এমন ভাবে বললো, বিগত 17 বছর উনি প্রেস ক্লাবের সামনে এমন একটা ক্যারেক্টার দাঁড় করাইলো নিজেকে, যে উনি শ্রমিকদের চাঁদা, গার্মেন্টস শ্রমিকরা একমাত্র জুনায়েদ সাকির পরিকল্পনার বাইরে গেলে শ্রমিক অধিকার পাবে না। বেশ ভালো কথা। আওয়ামী লীগ ছাড়া কখনোই ততক্ষণ পর্যন্ত আওয়ামী লীগ ক্ষমতায় আছে ততক্ষণ পর্যন্ত শ্রমিকদের অধিকার নিশ্চিত হবে না, এই ন্যারেটিভটা উনি এস্টাবলিশ করেছেন। এখন যে হাজার হাজার শ্রমিকরা বেকার হচ্ছে,
হাজার হাজার শ্রমিকরা কাজ পাচ্ছে না, অনেক গার্মেন্টস বন্ধ হয়ে যাচ্ছে, কই জুনায়েদ সাকির টিকিটাও তো প্রেস ক্লাবের সামনে দেখা যায় না। সরকারকে তো প্রশ্ন করতে শুনি না যে আপনাদের কারণে এখন গার্মেন্টস বন্ধ হচ্ছে, শ্রমিকরা কি করে খাবে, এই কথা তো বলতে শুনি না। অথচ সামান্য ওই জিএসটি সুবিধা না থাকার কারণে, আইএমএফ এর কাছে লোন নেওয়ার কারণে শ্রমিকদেরকে ইনক্লুড করে সে কিন্তু সরকার পতনের আগে আগে 6 মাস আগেও সে কিন্তু প্রেস ক্লাবের সামনে দাঁড়িয়েছিল, বলেছিল যে শ্রমিকদের ন্যায্য বেতন এবং অধিকার নিশ্চিত হওয়া দরকার, এবং আওয়ামী লীগ সরকার যদি এটা না করতে পারে এটা হবে আওয়ামী লীগ সরকারের ব্যর্থতা, এবং আওয়ামী লীগ সরকার সবসময় গার্মেন্টস মালিকদের তাবেদারি করে, শ্রমিকদের তাবেদারি করে না। ঠিক আছে, তাহলে এখন ভাই তুই এমপি, তুই সংসদে আছিস, তুই এখন তোর গভর্নমেন্ট, তোর সংসদ নেতারা তুই জিজ্ঞাসা করতে পারছ না, তোর শ্রমিক মন্ত্রণালয়ের তুই জিজ্ঞাসা করতে পারছ না, এখন তো সব জায়গায় এক্সেস তো। সংসদ সদস্য গেলে কেউ মানা করবে? সংসদ সদস্য গেলে কেউ মানে বলবে যে না আপনি এটা নিয়ে কথা বললেন না? সংসদে শ্রম মন্ত্রণালয়ের মন্ত্রী কি যায় না? সংসদে ওই কি যায় না, কর্মসংস্থান মন্ত্রণালয়ের কেউ কি যায় না? অবশ্যই প্রত্যেকটা মন্ত্রণালয়ের কিন্তু স্থায়ী কমিটি আছে সংসদে, সেখানে গিয়ে তো তুমি মিডিয়ার সামনে হোক না হোক, সংসদ অধিবেশনে না হোক, তুমি তো পার্সোনালি যাও বলতে পারো, সেটাও তো তোমাকে বলতে শুনি না। আজকে আপনি একটু ফটোফাটটা দেখেন, আজকে ওর স্টেটমেন্টটা ধরে আমি বলছি, এটা নিয়ে আমি অলরেডি একটা রিলস বানাইছি, এখন আপলোড দিয়ে দেবো এই অনুষ্ঠানটা শেষ হওয়ার পর। ও স্পষ্ট বলছে যে জুলাই আন্দোলন একদিনে তৈরি হয় নাই। হ্যাঁ, হঠাৎ করে তৈরি হয়নি জুলাই আন্দোলন, তা আমরাও তো বলি হঠাৎ করে জুলাই আন্দোলন তৈরি হয় নাই। দীর্ঘদিন আমেরিকান ক্লাবে মদের গ্লাসে চুমু দিয়েই জুলাই আন্দোলন তৈরি হয়েছে। দীর্ঘদিন আমেরিকান ক্লাবে যায় নিজের মাথা বিক্রি করে ষড়যন্ত্র করার মাধ্যমে জুলাই আন্দোলন তৈরি হয়েছে। কিন্তু উনি যেটা গেলানোর চেষ্টা করছে দীর্ঘদিনের বঞ্চনা টঞ্চনা হাবি যাবি, যে দীর্ঘদিনের বঞ্চনা না হয় সেই সরকার চলেই গেছে, এখন তো বঞ্চনা করতেছে কিনা? হ্যাঁ, এখন চৈত্র মাসের রোদেও তোমার তাপ লাগে না, তাহলে এখন শ্রমিকরা যে বেকার হচ্ছে, শ্রমিকরা প্রতিনিয়ত যে কর্মসংস্থান হারাচ্ছে, অনেক অনেক গার্মেন্টস এর শ্রমিকরা, নারী শ্রমিকরা দেহ ব্যবসায় লিপ্ত হচ্ছে গাজীপুরের মতো জায়গায়, বিশ্বাস না হলে প্র্যাকটিক্যালি যা দেখে আসেন। এখন তো তুমি জুনায়েদ সাকি কোনো কথা বলো না, জিন্দা পীরের অলি, মানে জিন্দা পীরের মুরিদ, হ্যাঁ, সাদা সুজনের মুরিদ। তো এই হচ্ছে অবস্থা। এরা সবসময় এরা আবার নামবে। এরা দেখবেন শেখ হাসিনা ক্ষমতায় আসলে দেখবেন 6-7 মাস একটু চুপ থাকবে, গা ঢাকা দিয়ে থাকবে, তারপরে হুট করে বেরোবে। কেমনে বেরোবে? কারণ ওদের পেছনে ওদের সাদা চামড়ার বাপ আছে, ওদের মা তো সব জায়গায় মানে একটু দেন দরবার করে বেড়াইছে, তো ওদের সাদা চামড়ার বাপেদের যখন কূটনৈতিক তৎপরতা বাড়বে, সেই কূটনৈতিক তৎপরতার মধ্যে দিয়ে এরা আবার প্রেস ক্লাবে আসবে, তখন দেখবেন নয়া ন্যারেটিভ, নতুন ইস্যু। রানা প্লাজার সামনে যায় তারা সেই লেভেলের নাটক করে, রানা প্লাজার সামনে যে তারা সেই লেভেলের শ্রমিক অধিকার ফলায়। তাহলে এখন তোমরা যে একের পর এক গার্মেন্টস বন্ধ হচ্ছে, পশ্চিমারা অর্ডার ক্যান্সেল করতেছে, একেবারে ডকুমেন্ট সহ আছে, এখন ডকুমেন্ট ধরে ধরে তুমি কথা বলো না কেন? এখন তোমার শ্রমিক মন্ত্রণালয়ের সামনে তুমি শ্রমিকদের পক্ষে দাঁড়াও না কেন? ও এখন শেখ হাসিনা সরকার নাই, আর এখন ডলার আসতেছে না, উল্টে ডলার দিতে হচ্ছে। এতদিন যেগুলো খাইছো সেগুলো এখন প্রকল্পের মাধ্যমে দেওয়া লাগতেছে, জ্বালানি কূটনীতির মাধ্যমে দেওয়া লাগতেছে। এই বিষয়গুলো নিয়ে এখন কথা বলে না। আচ্ছা বাদ দিলাম শেখ হাসিনা খারাপ ছিল, শ্রমিকদের ভালো চাই নাই, মেনে নিতাম। এখন তোরা তো ভালো চাস, তাহলে তোরা এই যে এনার্জি কূটনীতি বা জ্বালানি কূটনীতি যেটা হচ্ছে, এই জ্বালানি কূটনীতির মাধ্যমে তোরা সরাসরি আমেরিকাকে চ্যালেঞ্জ কর যে আমার গার্মেন্টসে বেশি বেশি অর্ডার দিবেন আপনি, তারপর আমি আপনার কাছে আমার জ্বালানি আপনার কাছ থেকে কিনবো, বা আমার খনি থেকে যেগুলো আপনি নিবেন কিনে সেটা আমি আপনার কাছে বিক্রি করব। কই, সেটা তো বলতে পারছিস না। প্রত্যেকটা গার্মেন্টস এর অর্ডার চলে যাচ্ছে চায়নায়, প্রত্যেকটা গার্মেন্টস এর অর্ডার চলে যাচ্ছে ইন্ডিয়ায়, প্রত্যেকটা গার্মেন্টস এর অর্ডার চলে যাচ্ছে বিশ্বের অন্যান্য দেশে। নেপালের মতো দেশ, আমরা কি শুনছি যে ওরা গার্মেন্টসে এতটা এগিয়ে ছিল? শ্রীলঙ্কার মতো দেশ আমরা গার্মেন্টসে এতটা এগিয়ে ছিল শুনেছি? এশিয়ার মধ্যে সর্বপ্রথম গার্মেন্টসে এগিয়ে ছিল কে? বাংলাদেশ। সে বাংলাদেশ এখন 5-6 সিরিয়াল নিচে পেছনে চলে গেছে। এখন এই মুহূর্তে গার্মেন্টস সেক্টরে রাজ করতেছে চায়না আর শ্রীলঙ্কা, নেপাল আছে তৃতীয় স্থানে, বাংলাদেশের কোনো খবরই নাই এই জায়গায়। তাহলে এখন তুমি জুলাই কি এখন তোমার হুঁশ হয় না? তুমি এখনো জুলাইয়ের তাবেদারি নিয়ে পড়ে আছো। মানে এগুলো হচ্ছে ওই সাদা চামড়ার বুট চাটা অভ্যাস। তো কিছুদিন সাদা চামড়ার বুট চাটবে, তলে তলে পাকিস্তানের সাথে আঘাত রাখবে, আবার সামনে এসে বলবে আমরা পাকিস্তানকে সমর্থন করি, পাকিস্তানের সাথে আমার ঐতিহাসিক দ্বন্দ্ব আছে, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। কিন্তু তলে তলে ঠিকই আমেরিকার সঙ্গে তাদের ব্যাপক ষড়যন্ত্রমূলক আঘাত রয়েছে। এবং সে কোন লেভেলের আঘাত? সেটা হচ্ছে বাংলাদেশ বিরোধী আঘাত, মানুষকে জিম্মি করে সেই আঘাত। বেশ ভালো কথা, তুমি আমেরিকার সাথে সুসম্পর্ক রাখতে চাও, ভালো, কিন্তু তুমি যদি নিজেকে মুক্তিযুদ্ধপন্থী দাবি করো, তুমি তাহলে কোন হিসাবে বলো যে আমেরিকা তোমার শ্রমিকদের স্বার্থ রক্ষা করবে আর তুমি সেই প্রেসক্রিপশনে প্রেস ক্লাবের সামনে দাঁড়াও?
কারণ যে আমেরিকা তোমার শ্রমিককে মারার জন্য 71 সালে পাকিস্তানকে অস্ত্র দিছে, এই সমস্ত বিবেকহীন লোকরা নিজেদের রাজনৈতিক প্ল্যাটফর্ম গুলোকে ব্যবহার করে শুধুমাত্র জনগণকে জিম্মি করে, জনগণকে বিভ্রান্ত করার জন্য। এর বাইরে তেমন কিছু না। আমি আমার জুনায়েদ সাকি সম্পর্কে আমার বলতে গেলে প্রায় 1.5-2 ঘন্টা বলতে পারবো। এগুলো হচ্ছে ফ্রড, পলিটিক্যাল প্রস্টিটিউট, এক্স্যাক্টলি। রাজনৈতিক বেশ্যা। এটা কখনো জনগণের না। জনগণের হলে এখন চুপ থাকার কথা না। আমরা তোমার কাছে আবার আসবো। রয়ের চিফ বাংলাদেশে ছিলেন, ওনাকে গ্রেপ্তার করে আটকানোর জন্য এবং তাকে আটকাইয়া হাদিকে আনানোর জন্য আন্তর্জাতিক আইনে কি বলে বা ওনার দাবির সপক্ষে যুক্তি কি, এবং উনি বাংলাদেশ আসলে আটকাইতে পারবে কিনা, এই বিষয়টা যদি আপনি একটু ক্লিয়ার করেন। যে ধন্যবাদ আপনাকে, সেই সাথে আপনার দর্শকদের শুভেচ্ছা, এবং আমাদের সাথে রয়েছেন তরুণ একেবারে এক তরুণ অ্যাক্টিভিস্ট সাব্বির, আপনাকেও শুভেচ্ছা। আসলে কি বলবো, মানে মামার বাড়ির আবদার আছে না, এটা কি, এটা সামারের বাড়ির আবদার কিনা বুঝতে পারতাছি না। আমরা ছোটবেলায় শুনছি মামার বাড়ির আবদার। তো এই যে হাদি নাকি কি ফাদি না গাদি নাকি যেন তার বোনের যে আবদার, মানে এরা না বুঝে রাষ্ট্র, না বুঝে রাজনীতি, মানে মনে যা চাই তাই বললেই মনে হয়ে যায়। তবে একটা কথা কিন্তু বিস্ময়কর, সেটা হচ্ছে যে একটা দেশের প্রধানমন্ত্রী এসেছিলেন নরেন্দ্র মোদী, তার জন্য দেশে কি ভয়াবহ পরিস্থিতি না সৃষ্টি করেছিল এই বিএনপি, জামাত, হেফাজত, চামড়া নাই পীর, চামড়া ছাড়া পীর, এমনকি বামপন্থীরাও। অথচ কালকে পরশুদিন রয়ের প্রধান এলেন, তিনি গেলেন, দেখলেন কি ভিনি ভিসি কি যেন একটা সানা দেখলেন, জয় করলেন, চলে গেলেন। কিন্তু টু শব্দটি কেউ করলো না, টু শব্দটি করে নাই, নো পারি। এই একটা মাত্র হাদির সর্বশেষ সবেধন নীলমণি কি যেন হাদি, তার বোন একটা পোস্ট দিয়েছে ফেসবুকে। তো তাকে নিয়ে করুণা প্রকাশ করার কোনো কারণ নাই। কারণ হচ্ছে যে নির্বোধকে নিয়ে তো আপনি করুণা প্রকাশ করতে পারেন না। আপনি আমাকে নিয়ে করুণা প্রকাশ করতে, সাব্বির বলতে পারে যে মিস্টার শেখ ফরিদ আপনাকে নিয়ে করুণা প্রকাশ করলাম, কারণ আপনি জানেন, বুঝেন। আমিও সাব্বিরকে বলতে পারি আপনি একজন সক্রিয় অ্যাক্টিভিস্ট, আপনি তো এটা ভুল করেছেন, করুণা প্রকাশ করলাম। কিন্তু যারা বুঝেই না, নির্বোধ, তাকে নিয়ে তো আপনি করুণা প্রকাশ করতে পারবেন না। তাই তাদের নির্বোধ শুধু হাসনা, তাদের জন্য হাসা যায়, হাসাহাসি করা যায়, কৌতুক হিসেবে খারাপ না। কারণ বাংলাদেশে দিলদার, টেলিসামাদ, মতি ভাই এরা মারা গেছে, তো এদের স্থানে তো কাউকে না কাউকে আসতে হবে। সে জায়গায় দেখলাম কিছু রাজনৈতিক নেতা এসেছে, কিছু ব্যারিস্টার এসেছে, টিভিতে কিছু লোক কথা বলে, আমরা তাদের শুনতে হয়। এখন এই যে আগে কপিল শর্মা শো দেখতাম, আমার কিন্তু খুব প্রিয় হচ্ছে কপিল শর্মা শো আর পাকিস্তানের ওমর শরীফ, এই দুই কমেডিয়ানদের কমেডি শুনতাম আমি। তো এখন আর ওইদিকে যাই না, সময়ও নাই। কিন্তু বাংলাদেশের কিছু ব্যারিস্টার, কিছু লেখক, কিছু বুদ্ধিজীবী, কিছু ইউটিউবার, তাদের কথা শুনলে বেশ মজা পাই। তো তারা তাদের একজন, তো ওগুলো নিয়ে আলোচনা যায়। তবে এই যে যাকে নিয়ে বলে, এত কমন সেন্স নাই যে একজন রাষ্ট্রীয় অতিথি, তারপর আবার একটা দেশের গোয়েন্দা প্রধান, তাকে গ্রেপ্তার করার কথা বলে। মানে হাসবো না কাঁদবো নাকি বদ বায়ু ত্যাগ করবো বুঝে উঠতে পারি না আর কি আর বলবো, বয়স হয়ে গেছে তো। মানে এরকম কমেডি 2-4টা একটু বেশি হলে বদ বায়ু বের হয়ে যেতে পারে। এদের নিয়ে কি আলোচনা। আবার দেখেন আমাদের ওই যে পেতি পাঠা আছে না, আগে মান্না ভাইয়ের জুতা মোতা টানছে, স্যান্ডেল ম্যান্ডেল টানছে, টানার পর এখন তারেক রহমানের মন্ত্রী এবং উপদেষ্টা হয়ে গেছে, প্রতিমন্ত্রী মর্যাদা। তাকে কেউ নেশৌরি বলে বা গাঁজাখোর বলে, যাই হোক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। ওই গাঁজাখোর বলে কয়টা দাঁড়িয়ে ছিল এখানে, ওটা কেটে এখন ক্লিনচে হয়েছে সাব্বিরের মতো, যাতে একটু মানে ওই যে কি সিং ভাঙ্গা বাসুর হওয়ার চেষ্টা করছে আর কি। আমরা অন্তত মোষ রেখেছি যাতে সাব্বিরের সাথে মানুষ না মিলিয়ে ফেলে, অন্তত মোষটা রাখতে হবে। চুল কলপ করলেই তো হবে না, মোষটা একটু রাখতে হবে। তো এই নেশৌরি কি করছে, চুলেও কলপ করছে, আবার দেখলাম যে ক্লিনচে হয়ে গেছে এখন, যাতে কেউ গাঁজাখোর মাজাখোর, যাই সেটা তার ব্যাপার, ব্যক্তিগত ব্যাপার। কিন্তু একজন রাষ্ট্রীয় অতিথি, সে যদি সাধারণ মানুষ হয়, তাকে যে গ্রেপ্তার করা যায় না, তাকে নিয়ে কথা বলা যায় না, এই সেন্সটা এদের নাই। থাকবে কি করে, এরা তো রাজনীতিবিদ না, এরা হলো গোলাম ইবনে গোলাম। ইউনুস হলো একটি পরাশক্তির গোলাম, তো ইউনুসের গোলাম হচ্ছে এরা, তো এরা হচ্ছে গোলাম ইবনে গোলাম। যা ইচ্ছা তাই বলতে পারে, এটা বললে আমাদের কিছু করে নাই। তবে আমি বিস্মিত হইলাম, বাংলাদেশের চিঙ্কু বাম সহ সকল বাম টু শব্দটি করলো না। যারা সকালে বিকালে নরেন্দ্র মোদীকে কসাই বলে, তারা টু শব্দটি করলো না, শাহবাগে আসলো না, পল্টনে আসলো না। অদ্ভুত ব্যাপার, আমরা নাই পীর পর্যন্ত নীরব, তারপরে মহান বিপ্লবী 501 মৌলবী নীরব, জামাত নীরব, আমার 6 ভাবির পোলা যারা এখন সংসদে সংসার করতেছে অনুরোধের আসরে, যারা আমার মনে হয় তাদের কারো কারো বয়স হয়তো সাব্বিরের চেয়ে 2-1 বছর বড় হবে না, 2-1 বছরের ছোট। সাব্বির এই বয়সে কিন্তু কখনোই, তার যদি যোগ্যতাও থাকে, আমার ধারণা সে কখনোই ইলেকশন করবে না। সে বলবে যে না, আমার অনেক যোগ্য। তারপরে গেল তার একটা বয়সের ব্যাপার, সে বলবে যে না, আমার সময় লাগবে, আরো আছে, তারা এমপি ইলেকশন করুক, আমি করবো না। সে যে যোগ্য হয় তবুও। কিন্তু আমার ভাবির পোলা যারা মেম্বার হইতে পারবে না, যারা বাপদাদা মিলা মেম্বার হইতে পারবে না, তারা এখন 6 যে ভাবির পোলা আছে অনুরোধ, তারাও দেখি নীরব। এমনকি এই যে কি গণরীয় অধিকার পরিষদ নাকি গণ অধিকার পরিষদ কি যেন নাম ছিল, সেটা ভাইঙ্গা তখন না, একটা হচ্ছে আমজনতা, আর একটা ভাইঙ্গা তখন তারেক রহমানের দলে আসছে বিভিন্নরা। এরা 2 ভাই মিলায় যে কাল গোলাম তারেক আর হচ্ছে আপনার কি বলার নাম, আরে বিভিন্নরা,
আর সাথে আর চেলাপেলা যারা ছিল রাশেদ হাই রে চিৎকার চেঁচামেচি করেছিল, ইন্ডিয়া বয়কট, ইন্ডিয়া বয়কট। ও মা, এখন দেখি ইন্ডিয়া বয়কট না, শুধু ইন্ডিয়ার রয়ের প্রধানকে দাওয়াত দিয়ে নিয়ে আসে। মানে কি হাস্যকর ব্যাপার। মানে দেখেন, বোঝা গেল যে যাহা আওয়ামী লীগের সময় যাহা হারাম, বিএনপির সময় তা হারাম। ভাস্কর্য আওয়ামী লীগের সময় হারাম ছিল, এখন ভাস্কর্য আরাম হয়ে গেছে। এমনকি মৌলবীরাও এখন বলেছে মাথা ছাড়া ভাস্কর্য চলবে। কোন দিকে যাবেন? আশা করি আর কিছুদিন পরে মাথা আলা ভাস্কর্য জায়েজ করে ফেলবে, কোনো সন্দেহ নেই। তো আমাদের দেশে রাষ্ট্রীয় অতিথি আসলে কি আচরণ করতে হবে এটা তারা জানে না, বুঝেও না, বুঝতে চায়ও না। মনে করে যে এই যে আমার ভাবির পোলারা আর যারা ইন্ডিয়া বয়কটি আন্দোলনের লোক ছিল, তারা মনে করে যে বাংলাদেশটা বোধহয় একটা পাড়ার ক্লাব, তুই আমার গলি আমাদের এলাকায় আসবি না, আমরা কিন্তু এখানে একটা নয়নতারা ক্লাব খুলেছি, সাব্বির একটা চয়নতারা ক্লাব খুলেছে, এই তোরা আমার উত্তর আসবি না, আমি তোর ডাইনে যাবো না। এটা মনে করে দেশটা একটা ক্লাব মনে করে। কিন্তু একটা দেশ পক্ষের বিপক্ষের মতের দ্বিমতের সবাইকে নিয়ে, কালো ধলো, ভিন্ন ধর্মের, ভিন্ন সম্প্রদায়ের, ভিন্ন ভাষার, ভিন্ন আদতের সবাইকে সঙ্গে নিয়ে একটা রাষ্ট্র পরিচালনা করতে হয়। তো তাদের মাথায় তো এটা ঢুকে না। আর ভারত সম্পর্কে তাদের আমরা বুঝতে পারলাম, আপনার মনে থাকার কথা, সাব্বিরের তো এটা বলতে পারবো না, অনেক বয়স কম, আপনার মনে থাকার কথা যখন মোরারজি দেশে বাংলাদেশে আসছিল, জিয়াউর রহমানের সরকার কি করেছিল? জিয়া ওই বিমানবন্দরের আশেপাশে যত আরবি ক্যালিওগ্রাফি ছিল সব ভেঙে ফেলেছিল। এটা যদি আওয়ামী লীগ সরকার করতো তাহলে কি হইতো? তাহলে ইসলাম খতমে চলে যেত। এখন ভারতের আসুক, ইভেন দেখবেন কয়েকদিন পরে আপনি দেখবেন যে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের নরেন্দ্র মোদীও আসবেন। নিশ্চিত থাকেন অবশ্য, যদি তারা সময়টা পায়, মানে ডিসেম্বরের পরে যদি সরকার থাকে, তাদের কপাল যদি থাকে, তাহলে তিনি আসবেন। কিন্তু এর মধ্যেও দেখেন নরেন্দ্র মোদী চলে আসতে পারে, অস্বাভাবিক কিছু নয়, ডিসেম্বরের আগেই। কারণ জননেত্রী শেখ হাসিনা আসার পরে এই সরকার তো থাকবে হলো কুচু পাতার পানির মতো, থাকে কি থাকে না, এরকম থাকবে। তো তার জন্য বলতে পারবো না। কিন্তু শেখ হাসিনা আবার যখন ক্ষমতায় আসবেন, বা আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, মুক্তিযুদ্ধের পক্ষের দল ক্ষমতায় আসবে, এই রয়ের প্রধান যদি ঘুরতে আসে, দেখবেন তখন ফতোয়া কাকে বলে, মিছিল কাকে বলে, আন্দোলন কাকে বলে। বাইতুল মোকাররমের চতুর্দিকে কি তখন মিছিল মিটিং হবে? ওরে বাপরে বাপ, বাইতুল মুবাররমের 3 দিকে মুসলমান, আরেক দিকে হলো আধা নাস্তিক আধা মুসলমান বামপন্থীরা আছে। তারপর শাহবাগে সকালবেলা চিঙ্কু বাম থাকতো, বিকেলবেলা ডুপ্লিকেট বাম থাকতো। তারপরে আরো শাহবাগে সব ভাবির পোলারা, জুলাই সন্ত্রাসীরা আইসা দেখবেন মিছিল মিটিং শুরু করে দিত। কিন্তু এখন অবশ্য আগামীতে সেই সুযোগ পাবে না, কারণ বাংলাদেশের জনগণ তাদের শত্রু মিত্র চিনে ফেলেছে। আমার না এখন খুব ইচ্ছা করে একটু যদি দেখে যেতে পারতাম যে বাংলাদেশ আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যৌথভাবে যখন ক্ষমতায় আসবে, তখন এদের আচরণগুলো কি আমরা একটু দেখতাম। এটা দেখার আমার খুব শখ, যে এরা তখন কি ভাষায় কথা বলে। তবে আওয়ামী লীগের কপাল ভালো যে তারা এমন একটা প্রতিপক্ষ পেয়েছে, তারা এখন ভাবির পোলারা বলেন, বিএনপি বলেন, জামাত বলেন, তারা যা যা বলতেছে, জাস্ট আগামীতে তাদের কষ্ট করে কোনো কথা বলতে হবে না, এগুলো কাট কপি পেস্ট করে বললেই দিলেই হবে। যেমন মনে করেন যদি বলে যে আওয়ামী লীগ সরকার মনে করেন ক্ষমতায়, মনে করেন সাব্বির মন্ত্রী হইলো, মনে করেন যদি সাব্বির ইলেকশন করবে না বলেছে, তখন সাব্বির মনে করেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী, দেশে কারেন্ট থাকলো না, আমি তখন মনে করেন বললাম যে দেশে তো কারেন্ট নাই, মিছিল করেন, তখন সে বলবে, সে কিছুই বলবে না, সে শুধু এই বিএনপি নেতাদের, বিএনপির বিদ্যুৎ মন্ত্রীর, জ্বালানি মন্ত্রীর বক্তব্য কাট করে দিলে হবে যে এক সময় তো কারেন্ট ছিল না, মানুষ কি কারেন্ট ছাড়া থাকে নাই, মানুষ কি জঙ্গলে থাকে নাই। মনে করেন আগামীতে নির্বাচন খুব খারাপ হইলো, আপনারা মনে করেন নির্বাচন কমিশনার বানাইলো আওয়ামী লীগ সরকার, তো আপনি তখন বলেন নির্বাচন খারাপ হয়ে গেল কোনো কারণে, বা নির্বাচন মানে প্রচলিত ধারায় গণতান্ত্রিক পদ্ধতিতে হলো না, তখন মনে করেন আপনি আওয়ামী লীগের নির্বাচন কমিশনার, আপনি বা মনে করেন আপনি আওয়ামী লীগের স্বরাষ্ট্রমন্ত্রী, আপনাকে বানানো হইলো, তখন আপনি বলবেন ভাই নির্বাচন তৃতীয় বিশ্বে শতভাগ সম্ভব না, বাণীতে রুহুল কবির গেট। মানে আওয়ামী লীগের কত সুবিধা হয়ে গেছে। নিঃসন্দেহে 2024-এর 5ই আগস্টের পর অনেক মূল্য দিতে হয়েছে, চড়া মূল্য দিয়েই বাংলাদেশের আবার বাংলাদেশ আওয়ামী লীগকে ফিরে আসতে হচ্ছে বা হবে। 71-ও আমরা চড়া মূল্য দিয়েছি, 30 লক্ষ মানুষের রক্ত আত্মহত্যা, 30 লক্ষ মানুষের জীবন সেখানে আত্মহত্যা দেওয়া হয়েছে। আওয়ামী লীগকে চড়া মূল্য দিতে হচ্ছে নাকি সাথে দেশের জনগণ, আম জনগণ, সবাইকে? এখন আওয়ামী লীগে আম জনতা, এখন আম জনতার নাই, এখন আওয়ামী লীগে জনগণ, জনগণই আওয়ামী লীগ। কারণ যারা বিএনপি জামাত তারা এখন জনগণের মধ্যে, ওটা তো সরকারি দল, আর সরকারি দল কখনো তো জনগণের মধ্যে পড়ে না। 71-ও আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের পক্ষের মানুষদের চরম মূল্য দিতে হয়েছে, এখনো দিতে হচ্ছে আমার মনে হয়, কারণ এরা যেহেতু রক্ষক, আপনি যে জিনিসটা রক্ষক, আপনি এদের আগে আমরা না, আমিও কিছুটা সমালোচনা করতাম যে আওয়ামী লীগ কি বলে, তারা এই দেশের মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ, আর কেউ নাই, এগুলো আমি মৃদু সমালোচনা করতাম যখন ছাত্র ইউনিয়ন করতাম, এগুলো কি বলে সব তারাই দাবি। কিন্তু এখন 2024 সালে 5ই আগস্টে একটা জিনিস প্রমাণ হয়ে গেছে, এই দেশের মুক্তিযুদ্ধের স্মারক, মুক্তিযুদ্ধের চেতনা, 72 সংবিধান রক্ষক একমাত্র আওয়ামী লীগ। এটা এখন প্রমাণ হয়ে গেছে, এটা আওয়ামী লীগকে প্রমাণ করতে হয় নাই, এটা জামাত তারপর আমার ভাবির পোলা বামপন্থীরা প্রমাণ করে দিয়েছে। আপনি দেখেন এই দেশে বিচিত্র বিষয় যে এই দেশের বুদ্ধিজীবীদের চরিত্র 2024-এর 5ই আগস্ট যদি না আসতো, আমরা কিন্তু এই বুদ্ধিজীবীদের চরিত্র, সাংবাদিকদের চরিত্র দেখতে পেতাম না। আপনি দেখেন
নিউ এইজের নুরুল কবির ভাই, আরিফ বাপলু বাপ, মহান বিপ্লবী সাংবাদিক, যিনি ওই যে 1/11 যে সরকার আসলো, আরে সেই মইনুয়ের সরকার আসলো, তিনি মাথা নোয়াননি, একমাত্র সাংবাদিক। কিন্তু এবার দেখলাম কারোরই লাগলো না, তিনি মাথা না, তিনি ঘাড় সহ নোয়াই দিলেন। অদ্ভুত ব্যাপার, এই চরিত্রগুলো আমরা চিনতে পারতাম না, আমরা জানতেই পারতাম না যে এই দেশে অনেক বুদ্ধিজীবী, অনেক লেখক, অনেক অভিনেতা অভিনেত্রী, অনেক গায়ক গায়িকা, নায়ক নায়িকা যে এই দেশে মুক্তিযুদ্ধ ধারণ করে না, এই দেশে মুক্তিযুদ্ধ চেতনা ধারণ করে না, 71 ধারণ করে না, 72 সংবিধান ধারণ করে না, এগুলো আমরা জানতেই পারতাম না। তবে এখন দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। আগামীতে যখন বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধের পক্ষের সরকার আসবে, তখন আমাদের দেশ গঠন, পুনর্গঠন এবং দেশ পরিচালনার সুবিধা হবে। কারণ এখন আমাদের সামনে শত্রু পরিষ্কার, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গেছে। এখন আমাদের প্রতিপক্ষ বা শত্রু একেবারে দিনের আলোর মতো, তাদের চেহারা আয়নার মতো চকচকা তাদের দেখা যায়। আমরা এটা এখন যদিও আরো কিছু গুপ্ত থাকবে, আমরা জানি জামাত খুব শিয়ানা মাল, তো বিভিন্ন জায়গায় আন্ডা পেরে টিকটিকির মতো ডিম দিয়ে রাখবে, বিভিন্ন এই মাছায় ও মশায় ওইখানে ওই বাড়িতে এভাবে দিয়ে রাখবে, কিন্তু অনেকটা আমরা বুঝে ফেলবো যে কোনটা কোন 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 দলের টিকটিকি, কোন দলের টিকটিকির আন্ডা ফুটে বেরোয়, সেটা আমরা বুঝতে পারবো ভবিষ্যতে। তবে আপনি যেটা বললেন যে এই যে আমার ভাবির মেয়া একটা পোস্ট দিয়েছে, ওকে গ্রেপ্তার, ধারণাই নাই। কারণ হলো যে একটা শিশু, আমি একদিন কমলাপুর স্টেশনে দাঁড়িয়েছিলাম, মানে টিকিটের জন্য অপেক্ষা করতেছি, মানে রেল গাড়ির জন্য অপেক্ষা করতেছি। তো একটা 5-6 বছর আর ছোট, মানে শিশু বাচ্চা আর কি, 4 বছর হয়তো, আয়সা আমাকে না ওই ওর মা ওকে পেপসি, তখন তো পেপসি কাঁচের বোতল, মনে আছে তো আপনার? কাঁচের বোতল আর কি, তখন কাঁচের বোতল, প্লাস্টিকের বোতল তখন আসে নাই, অনেক আগের বোতল। একটা ওই বাচ্চাটা আমাকে ওই কাঁচের বোতল বাড়ি মারতেছে আমার হাঁটুতে। তা আমি বাচ্চা, 4 বছর বাচ্চা, আমি কি বলবো তাকে? তোর মাটা উচ্চশিক্ষিত মানুষ, বোঝা গেল তার বডি ল্যাঙ্গুয়েজ কথায়। উনি তাড়াতাড়ি এসে আমাকে বাচ্চা নিয়ে যেতে বলে, শিশু তো তার ক্ষমতা সম্পর্কে কিছু বোঝে না, তাই আপনাকে এইভাবে সে তার পেপসির বোতলতে আপনাকে বাড়ি দিচ্ছে। তো আর শিশু, তার শিশু বলা যায় না, এরা নির্বোধ। শিশুর তো একদিন আস্তে আস্তে সে পরিণত হবে, নির্বোধ কখনো পরিণত হয় না। নির্বোধ শিশু থাকলেও নির্বোধ, সে আমার বয়সী 26 নয়, আমার বয়সী হলো সে নির্বোধই থাকবে। এরকম নির্বোধ একটা আছে, যেমন মনে করেন ঠটমাধার। একে নির্বোধ কেন বলি? কারণ কিছু কিছু মানুষের বয়স হলে মতিভ্রম ঘটে। আগে বুঝতাম না মতিভ্রম কি। মতিভ্রম কিন্তু 26-এর ঘটবে না, মতিভ্রম ঘটলে আমার ঘটবে। অর্থাৎ যারা বয়স্ক, তারা যখন পাগল এবং সুস্থ এর মাঝামাঝি থাকে, ওটাকে বলে মতিভ্রম ঘটা। মানে ফুল পাগল হয়ে তো ঝামেলা শেষ। ওইটা আবার 26-এর বয়সীদের বলা যায় না, ওটা যাদের বয়স বেশি তাদের বলা হয় মতিভ্রম ঘটেছে। তো এই যে কিছু মতিভ্রম একটা ঘটেছে, যেমন মনে করেন ঠটমাধার। বাংলাদেশে যে ব্যক্তিটি আওয়ামী লীগ সরকার আমলে বলেছিল যে জামাতের সমালোচনা করা ফ্যাসিজম, বাবা সুবহানাল্লাহ, কি রাষ্ট্রবিজ্ঞানের ভাষা! যে কোন জামাত, যে জামাত 30 লক্ষ মানুষ হত্যা করিয়েছে 71-এ, যে জামাত অগণিত নারী ধর্ষণের সহযোগী, যে জামাত এই দেশে স্বাধীনতা চায় নাই, যে জামাত এই দেশে গণতন্ত্রও চায় না, কারণ তাদের ম্যানিফেস্টোতে গণতন্ত্র নাই। আপনি আমাকে দেখান তাদের ম্যানিফেস্টো, সেখানে গণতন্ত্রের কথা লেখা নাই। বরং মামুনুল হক 501 সে স্পষ্ট বলে দিয়েছে সে গণতন্ত্র চায় না, খিলাফত কায়েম করবে। সে কিন্তু মুনাফিক না, সে একটু বাটপারি করেছে, ওই যে 501 একটু এন্টারটেইনমেন্টে গিয়েছিল, সেটা আলাদা বিষয়। কিন্তু যদি আপনি মনে করেন যে সে কিন্তু মুনাফিক না, কিবা সে বলছে আমি খিলাফত চাই, মানে গণতন্ত্র মানে না, তারপর সমাজতন্ত্র মানে না, সে সমাজতন্ত্র মানে না, তো কুফরি আর আধা কুফরি, এটা সে মানে না। কিন্তু জামাত কিন্তু বাটপারি করে রেখেছে। সে যখন মসজিদে যায়, মানুষকে বেচতে টিকিট বেচে কয় আমরা সরিয়ে চাই, আবার যখন ইউরোপিয়ান ইউনিয়ন তাকে বলে যে না না না, আমরা তো মডারেট গণতান্ত্রিক ইসলামিক ডেমোক্রেটিক দল। ভাই আপনাকে একটা জিনিস একটু দেখাই, কারণ আপনার ভাবির মেয়ের একটা খবর আসছে, আপনার আপন ভাবির মেয়ে যেটা আর কি। জি এই যে এইচএসসি পরীক্ষায় পাশ করতে পারেনি জামাতের এমপি নজরুল ইসলামের কথিত সেই স্ত্রী। এটা কোনো কথা? আস্তাগফিরুল্লাহ। যারা বেহেশতের টিকিট বিক্রি করে, তারা একটা এসএসসি সার্টিফিকেট দিতে পারলো না, একটা মার্কশিট দিতে পারলো না, তাহলে আর বেহেশতের টিকিট কিভাবে দিবে? হায় হায়, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। মিলনের ফাঁসি হওয়া উচিত কিনা? এটা জামাত ইচ্ছা করে ফতোয়া দিতে পারে এই মুহূর্তে যে মিলনের বেহেশতের, ওই যে মিলন হবে কতদিন, এটার হবে তো নাই, এমনকি বেহেশতে গিয়েও তার 72 হরের সাথে মিলন হবে না। ফতোয়া দিতে পারে যে সে বেহেশতে যাবে যেহেতু মুমিন মুসলমান, কিন্তু বেহেশতে গেলে সে হুরি পাবে না। এই ফতোয়া জামাত ইচ্ছা করলে এখন জারি করতে পারে আর কি। জি, ধন্যবাদ। আমরা